ওয়েলকাম টু এমআইসিসি কোচিং সেন্টার। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো। তো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের অফলাইনে একটা ব্যাচ শুরু হচ্ছে, নতুন ব্যাচ, যেটা শুরু হচ্ছে 4 তারিখ থেকে, অর্থাৎ 4/6/2024। ব্যাচটা টোটাল হবে কি জেনারেল কম্বাইন্ড ব্যাচ, ঠিক আছে। আর এই বিষয়ে যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে তাহলে তোমরা এই নাম্বারে ফোন করে নিতে পারবে, 7477504102 এই নাম্বারে, ঠিক আছে। তো শুরু করা যাক তাহলে আজকের ক্লাস। আমরা বায়োলজিতে যেই পোর্শনগুলো পড়েছিলাম সেখানে আমরা কার্বোহাইড্রেট পড়েছিলাম, আমরা প্রোটিন পড়েছিলাম, অর্থাৎ আমরা পড়েছিলাম হলো খাদ্যের মধ্যে যেই পরিপোষক অংশগুলো থাকে, অর্থাৎ আমরা খাদ্যের যেই সমস্ত উপাদানগুলো আছে আমরা খাদ্য খেলে যেগুলো পাই আমরা, ঠিক আছে। তো তার মধ্যে যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিন, এগুলো আমরা পেয়ে থাকি। তো সেখান থেকে আমরা দুটো কমপ্লিট করেছিলাম, একটা কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে কি প্রোটিন। আজকে আমরা শুরু করব, সেটা হলো কি ফ্যাট, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে। তো ফ্যাট যেটা, এই ফ্যাটকেই বলা হয় কি লিপিড, আর এই লিপিডকেই বলা হয় কি স্নেহ পদার্থ। এবার এই যে ফ্যাট যেটা, তোমরা সবাই এটা বুঝতে পারছো এই অর্থটা, কথাটার সঙ্গে, এই শব্দটার সঙ্গে, যে ফ্যাট যেটা তার মানে যে কোনো তৈলাক্ত বা তেল জাতীয় খাবারের মধ্যেই কি থাকবে, ফ্যাট থাকবে। দেখো আমাদের শরীরের মধ্যে ফ্যাট অতিরিক্ত পরিমাণে গেলে কিন্তু খারাপ, ঠিক আছে। আবার যদি কম পরিমাণেও যায় সেটাও খারাপ, ঠিক আছে। কেন খারাপ, কেন ভালো, কি রোগ হয় বা কি ভালো কাজ হয়, এগুলো সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনার প্রথমেই একটা বিষয় বলি, যেটা হচ্ছে এই যে ফ্যাট বা লিপিড বলছি, এই শব্দটা এসেছে কোথা থেকে। প্রত্যেকটা শব্দের কিন্তু একটা আলাদা আলাদা মিনিং আছে। যেমন আমরা বায়োলজির শব্দের অর্থ জেনেছিলাম, আমরা প্রোটিনের শব্দের অর্থ জেনেছিলাম। প্রোটিন কথার অর্থ আমরা পেয়েছিলাম প্রোটিয়স থেকে এসেছে, যেটা কি কোষের প্রথম সারিতে অবস্থান, অর্থাৎ একেবারে আমাদের যে কোষের যে মেমব্রেন আছে তার প্রথমে অবস্থান করে কি, সেটা হচ্ছে প্রোটিন। আর তারপর আমরা পেয়েছিলাম কি প্রোটিনের স্তর আছে, তারপর কি ফসফোলিপিড, বাইলেয়ার, এরকম স্তর আছে, এগুলো আমরা পেয়েছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা দেখব এই যে ফ্যাট বা লিপিডের কোন শব্দ থেকে, কোথা থেকে এর উৎপত্তি হয়েছে। দেখো, যদি বলো যে ফ্যাট বা লিপিড, এই লিপিড শব্দটার কি থেকে উৎপত্তি হয়েছে, তাহলে এটা গ্রিক শব্দ লিপোস থেকে উৎপত্তি হয়েছে। গ্রিক শব্দটা কি লিপোস, আর এই যে লিপোস শব্দ, এটাকেই তোমার কি বলা হয়, লিপিড বলা হয়, অর্থাৎ কি এটাই হচ্ছে ফ্যাট। গ্রিক শব্দ লিপোস কথার অর্থই হলো কি ফ্যাট, আর এর থেকেই আমাদের ইংলিশ যে শব্দটা পাওয়া যায় সেটা কি লিপিড, ঠিক আছে। চলো, এই যে লিপিড যেটা, এই লিপিড বা ফ্যাট কি কি উপাদান দিয়ে তৈরি, প্রত্যেকটা যখন আমরা পড়ব, যেমন আমরা কার্বোহাইড্রেট পড়েছি, প্রোটিন পড়েছি, সেখানে আমরা পেয়েছি যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, ঠিক আছে। কোথাও কোথাও আমরা এটাও পেয়েছি প্রোটিনের ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আছে। ঠিক সেমভাবে আমরা এখানে দেখব কি কি আছে। দেখো, যদি বলো যে এই যে ফ্যাটের মধ্যে বা স্নেহ পদার্থের মধ্যে কি কি আছে, তাহলে কি বলবে, কার্বন আছে, অর্থাৎ সি দিয়ে সংকেত দিলাম, ঠিক আছে। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, ঠিক আছে, অক্সিজেন আছে। এছাড়াও এই তিনটে উপাদান থাকবেই, 100% থাকবে এই তিনটে উপাদান, ঠিক আছে। কিন্তু এছাড়াও এমন কোনো কি আছে, ফ্যাট আছে যার মধ্যে আরও বেশ কিছু উপাদান দেখা যেতে পারে। যেমন হচ্ছে কি নাইট্রোজেন, ফসফরাস, সালফার। তো এই তিনটে উপাদানও কি থাকতে পারে কোনো ফ্যাটের ক্ষেত্রে, কিন্তু এই তিনটে তো একেবারে থাকবে। এবার আরও একটা কথা বলে দিই, ফ্যাটের মধ্যে যেমন আমরা পেয়েছিলাম যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তোমার শর্করার মধ্যে পেয়েছিলাম আমরা কি, মানে অনুপাতে পেয়েছিলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু 1:2:1 অনুপাতে থাকে না। এখানে কিন্তু এই যে হাইড্রোজেন আর অক্সিজেন, এই যে জলের যে অনুপাত, মানে হাইড্রোজেন 2 আর অক্সিজেন 1, এই অনুপাতে কিন্তু থাকে না। এখানে
অক্সিজেন যদি দুটো থাকে এখানে হাইড্রোজেন 35টাও থাকতে পারে, কিন্তু কি হাইড্রোজেনের যে পরিমাণ সেইটা কি হবে, বেশি থাকবে। তো একটা কথা একটু মনে রাখবে যে এই যে ফ্যাটের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন জলের অনুপাতে থাকে না। তো জলের অনুপাত মানে কি, এই H2O মানে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন থাকবে এরকম না, অক্সিজেন কম থাকে আর হাইড্রোজেন কি থাকে, বেশি পরিমাণে থাকে। এছাড়াও কি কি বললাম, নাইট্রোজেন, ফসফরাস, সালফার থাকে। কি থেকে পাওয়া যায় ফ্যাট? দেখবে আমরা যেই সমস্ত তেল জাতীয় জিনিস খাই সেগুলোর উৎস কোনো না কোনো অংশ থেকে, আর সেই উৎসটাকে তুমি দুটো ভাগে ভাগ করতে পারবে, একটা হচ্ছে উদ্ভিজ্জ ফ্যাট আর একটা হচ্ছে কি প্রাণীজ ফ্যাট। মানে তুমি এমন একটা ফ্যাট খাচ্ছ যেটা উদ্ভিদের ক্ষেত্র থেকে পাচ্ছ আর একটা কি প্রাণীর ক্ষেত্র থেকে পাচ্ছ। তো দেখো, যদি তুমি উদ্ভিদ থেকে পাও তাহলে বলতে পারো কি বাদাম, নারকেল, সর্ষে, তিল, সয়াবিন, এছাড়াও আছে পাম অয়েল, পাম গাছ থেকে পাওয়া যায় পাম অয়েল, ঠিক আছে। তো এইগুলো কি উদ্ভিজ্জ ফ্যাটের মধ্যে পড়ছে। আচ্ছা, তোমরা যদি ভাবো যে সয়াবিন কিন্তু তেলও হয়, ঠিক আছে, আমরা যে সয়াবিন খাই তো সেই সয়াবিনের কিন্তু তেলও হয়, ঠিক আছে। এছাড়া দেখো যেটা প্রাণীজ ফ্যাট সেখান থেকে আমরা ঘি পাবো, ঠিক আছে, মাখন, বিভিন্ন চর্বি জাতীয় মাংস বলো, ঠিক আছে, ডিম, মাছ, এগুলোতে কি থাকবে, প্রাণীজ ফ্যাট। তার মানে প্রাণীজ ফ্যাট আর উদ্ভিজ্জ ফ্যাট হলো ফ্যাটের দু রকম সোর্স। এবার তার ভিতরে তো বিভিন্ন খাবার আছে যেগুলোর দ্বারা আমরা ফ্যাট আমরা শরীরের মধ্যে ইনটেক করতে পারি। দেখো নেক্সট, দেখো এবার আমাদের মেন প্রশ্ন, যেমন আমরা এটা জেনেছিলাম, তোমরা প্রত্যেকে এটা জানো আশা করি এই মুহূর্তে, যে আমাদের যে শর্করা আছে বা আমাদের যে কার্বোহাইড্রেট আছে, ঠিক আছে, কার্বোহাইড্রেট আছে, সেই কার্বোহাইড্রেটের সবথেকে ছোট একক যেটা, সেটা হচ্ছে কি স্যাকারাইড। এটা আমরা জেনেছিলাম, ঠিক আছে, সবথেকে যেটা ছোট একক সেটা হচ্ছে কি স্যাকারাইড। আমরা এটাও জেনেছিলাম যে যেটা হচ্ছে প্রোটিন, এই প্রোটিনের যেটা সবথেকে ছোট একক সেটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। জেনেছিলাম এটা? তোমরা বলবে হ্যাঁ জেনেছিলাম, ঠিক আছে। তো এই যে তোমার কার্বোহাইড্রেটের একক, এই যে প্রোটিনের একক, তার মানে এগুলোর মিনিং কি? এগুলোর মিনিং হচ্ছে তুমি যত বড়ই কার্বোহাইড্রেট খাও না কেন, সেটা যখন আমাদের শরীরে গিয়ে একেবারে ছোট অংশ হয়ে যাবে, সেটাই হচ্ছে কি মনোস্যাকারাইড ফর্ম, মানে গ্লুকোজের অংশ হয়ে যাবে। যদি এই পজিশানে চলে আসে আমাদের খাবার, তখন ভেবে নেবে আমাদের এখানে 100% পরিপাক কমপ্লিট। কার? কার্বোহাইড্রেটের। যদি তুমি কোনো প্রোটিন খাবার খাচ্ছ, সেই প্রোটিনটা যদি তোমার শরীরে গিয়ে ভাঙে আর সেটা যদি অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়, তাহলে বুঝে নেবে যে আর এর পরিপাক সম্ভব নয়, কারণ ও অ্যামাইনো অ্যাসিড হয়ে গেছে সবথেকে ছোট ফর্ম, তার মানে ওর 100% কি পরিপাক কমপ্লিট, ঠিক আছে। তাহলে এটা ফ্যাটের ক্ষেত্রে কি হবে? দেখো ফ্যাটের ক্ষেত্রে যেটা সেই ফ্যাটের যে সবথেকে যে অ্যামাউন্ট বা যেটা দিয়ে সে গঠিত, সেটা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ঠিক আছে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফ্যাট হতে গেলে এই দুটো অবশ্যই তার মধ্যে থাকবে, ঠিক আছে। তো এখানে কি কি থাকবে? ফ্যাটি অ্যাসিড থাকবে আর কি গ্লিসারল থাকবে। এটার সমন্বয়ে কি গঠিত হবে? একটা ফ্যাটের অণু গঠিত হবে। যেমন কি স্যাকারাইড, এই স্যাকারাইড যেটা সবথেকে ছোট একক, এখানে প্রোটিনের ছোট একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক সেইভাবে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হচ্ছে কার একক? সেটা হচ্ছে কি ফ্যাটের একক। বা এক কথায় বলতে পারো, যদি বলা হয় যে ফ্যাট কী নিয়ে গঠিত, তো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের সমন্বয়ে গঠিত। আর এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের সমন্বয়ে গঠিত যেটা, এর মধ্যেই কোন কোন উপাদানগুলো থাকে? কার্বন থাকবে, হাইড্রোজেন, অক্সিজেন, হতে পারে নাইট্রোজেন থাকতে পারে, ফসফরাস, সালফার, এইগুলো থাকবে, ঠিক আছে। তাহলে আমার কথাটা বুঝতে পারলে? তাহলে ফ্যাট যেটা, সেটা কার সমন্বয়ে গঠিত? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের সমন্বয়ে গঠিত, ঠিক আছে। নেক্সট দেখবে আমরা যখন পড়েছিলাম যে
আমরা 1 গ্রাম কার্বোহাইড্রেট নিলে আমাদের শরীরে কতটা তাপশক্তি উৎপন্ন হবে, আমরা প্রোটিন 1 গ্রাম নিলে আমাদের শরীরে কতটা তাপশক্তি উৎপন্ন হবে, এগুলো আমরা জেনেছিলাম। ঠিক সেমভাবে আমরা জানবো যে 1 গ্রাম যদি আমরা আমাদের শরীরে ফ্যাট নিই, 1 গ্রাম মানে বুঝতে পারছো কতটা কম, ঠিক আছে। তো 1 গ্রাম যদি আমরা শরীরে ফ্যাট নিই তাহলে আমাদের কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হবে, 9.4 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হবে। এখানে তোমাদের একটু কনফিউশন হতে পারে, কিছু কিছু বইয়ের ক্ষেত্রে এটা 9.4 না থেকে 9.3 কিলো ক্যালোরিও দেয়, ঠিক আছে। তো তাতে কোনো অসুবিধা নেই, যেরকম অপশান থাকবে সেরকম অ্যান্সার করে আসবে। কিন্তু এইটা মনে রাখবে, এ কিন্তু প্রোটিন বা শর্করার মতো ওই 4.0 বা 4.1 বা 4.2 এরকম কিন্তু থাকে না। এগুলো কাদের থাকে, এগুলো হচ্ছে শর্করা প্রোটিনের থাকে, আর ফ্যাটের কি থাকে 9.4। আর এই কারণেই এই প্রশ্নটা খুব খুব ইম্পর্ট্যান্ট যে কোন খাদ্য গ্রহণ করলে আমাদের দেহে সবথেকে বেশি তাপশক্তি উৎপন্ন হয়, আর সেটা হবে কি 100% অ্যান্সার হবে কি, সেটা হচ্ছে ফ্যাট। মনে থাকবে আমার কথাটা? চলো নেক্সট দেখো কি বলছে, যে এই যে ফ্যাট যে সে কি বলছে জলে দ্রবীভূত হয় না। এটা তোমাদের আমি আগের দিন বুঝিয়েছিলাম যখন আমি তোমার ফসফোলিপিডের যে বাইলেয়ার স্তরটা বলেছিলাম। দেখো আমরা বলেছিলাম যে প্রোটিন কোথায় অবস্থিত, কোষের প্রথম সারিতে, ঠিক আছে। যদি এরকম একটা সেল হয় তো তার প্রথম সারিতে কি অবস্থিত থাকে, প্রোটিন থাকে, আর তার সাথেই থাকে হচ্ছে ফসফোলিপিডের বাইলেয়ার। হ্যাঁ, এরকম থাকে। চলো স্ট্রাকচারটা দেখা যাক পরের এতে। দেখো তো এই রকম পজিশনগুলো কি প্রোটিনের পোর্শন, আর এখানে কি আছে ফসফোলিপিডের বাইলেয়ার স্তর। এইটা দেখছো, এটা হচ্ছে ফসফোলিপিডের বাইলেয়ার স্তর, এই যে দেখতে পাচ্ছ ফসফোলিপিড বাইলেয়ার। এবার ফসফোলিপিড মানে কি ম্যাম, মানে হচ্ছে যেখানে ফসফেট বা ফসফরাসের পরিমাণ আছে যেই লিপিডটার মধ্যে, সেটা হচ্ছে ফসফোলিপিড। তো এই যে ফসফোলিপিড বাইলেয়ারের ওপরের যেই পোর্শনটা সেটা কি হয়, সেটা হচ্ছে এই যে মাথাগুলো দেখছো, এইটা হচ্ছে কি হাইড্রোফিলিক হেড। হাইড্রোফিলিক মানে যে জলে দ্রবীভূত হয়, জলকে ভয় পায় না, জলে দ্রবীভূত হয়ে যায়। কিন্তু এই যে লম্বা লম্বা পোর্শনগুলো দেখছো যেগুলো ফ্যাটের অংশ বা লিপিডের অংশ, এই কিন্তু জলে দ্রবীভূত হয় না, ঠিক আছে। আর এই কারণেই একে বলা হয় কি হাইড্রোফোবিক টেল। যদিও এটা আগের দিন হাইড্রোফিলিকটা দিয়ে বুঝিয়েছিলাম যেহেতু প্রোটিন পড়াচ্ছিলাম, ঠিক আছে। তো আজকে বোঝালাম কি হাইড্রোফোবিক, অর্থাৎ হাইড্রোফোবিক মানে কি ফোবিয়া, ফোবিয়া মানে ভয়। তো জলকে ভয় পাচ্ছে কে, সেটা হচ্ছে এই ফ্যাট, আর এই জন্য বলা হয় কি হাইড্রোফোবিক টেল, ঠিক আছে। তো মনে রাখবে ফ্যাট কিন্তু কি জলে দ্রবীভূত হয় না। আচ্ছা, ফ্যাট জলে দ্রবীভূত হয় না, কিন্তু ফ্যাটের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে আমাদের রসায়নগড়ে এমন কিছু অংশ আছে, এমন কিছু পদার্থ আছে যার মধ্যে কিন্তু ফ্যাট দ্রবীভূত হতে পারে। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি সেইটা দেখো। তো ফ্যাট কিসের কিসে দ্রবীভূত হতে পারে, দ্রবীভূত হতে পারে না সেটা তো জানলাম, জলে পারে না, কিন্তু ব্যতিক্রম যেটা মানে কিসে কিসে দ্রবীভূত হতে পারে। দেখো ইথার, ঠিক আছে, ক্লোরোফর্ম আমরা নাম শুনেছি, ঠিক আছে, বেঞ্জিন, অ্যালকোহল, অ্যাসিটোন, এই রকম পদার্থগুলোর মধ্যে কি হয়, ফ্যাট সহজেই গুলে যেতে পারে, ফ্যাট সহজেই দ্রবীভূত হতে পারে। চলো এখানে দেখো কি দেখাচ্ছে, ওয়াটারে মানে জলের মধ্যে, দেখো এটা জল আর এখানে একটা ফ্যাট বা লিপিড দেওয়া হয়েছে। তো এইটা কি, এটা গলেনি, এটা দেখো নিজস্ব একটা নির্দিষ্ট স্তর রেখেছে। কিন্তু দেখো এখানে এমন একটা পদার্থ দিয়েছে, সেটা হতে পারে তোমার অ্যালকোহল, হতে পারে বেঞ্জিন, হতে পারে ইথার, হতে পারে অ্যাসিটোন, যা খুশি হতে পারে, হ্যাঁ ঠিক আছে। তো তার মধ্যে কি হয়েছে, ফ্যাটটা কি হয়ে গেছে, সলিবেল হয়ে গেছে, ঠিক আছে। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ফ্যাট কিসে কিসে সলিবেল হতে পারে না তো জানি যে তেলে জলে কখনো খায় না, এটা আমরা জানি, ঠিক আছে। কিন্তু কিসে কিসে পারে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট দেখো, এই যে ফ্যাট এর ফাংশন কি, দেখো ফাংশন আমি এই মুহূর্তে দুটো বলছি, কিন্তু প্রচুর ফাংশন আছে যেটা আমি লাস্টে বলবো। ফার্স্ট হচ্ছে আমাদের যে স্কিন আছে তাকে ওয়াটারপ্রুফ বানায়। এবার ওয়াটারপ্রুফ মানে কি, দেখো আমরা যখন স্নান করি বা আমরা যখন গায়ে জল ঢালি, আমরা যখন মুখ ধুই, তখন কি হয়, যেই জলটা আমরা ঢালি সেই জলটাকে আমাদের অ্যাবসর্ব করে নেয়,
শরীর? না, করে না। কারণ আমাদের শরীরের অংশে কী আছে? ফ্যাট আছে, আর যার ফলে কি হয়, জলটা অ্যাবজর্ব করার কোনো ক্ষমতা রাখে না। তো আমাদের স্কিনকে কিন্তু কি করে, ওয়াটারপ্রুফ বানায়। এছাড়াও এটা বলতে পারো আমাদের স্কিনকে স্মুথ রাখতে সাহায্য করে। ঠিক আছে, আমাদের স্কিনকে স্মুথ রাখতে সাহায্য করে, আমাদের ত্বকের খসখসে ভাবকে দূর করে হচ্ছে কি ফ্যাট। ঠিক আছে, নেক্সট দেখো ফর্মেশন কি করে? কোলেস্টেরল। কোলেস্টেরল, তোমরা প্রত্যেকে এটা জানো যে এখন কোলেস্টেরল নিয়ে মানুষের ভয়। ঠিক আছে, যে এই আমার কোলেস্টেরল বেড়ে গেল, বয়স হয়ে গেলে একটু মনে হয় যে কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ডাক্তার চেক আপ করাচ্ছে, বলছে কোলেস্টেরল হাই, খুব টেনশন এই বিষয় নিয়ে। তো এই যে কোলেস্টেরল যেটা, এটা কিন্তু ফ্যাটই কী করে, এটা ফ্যাট বাড়াতে সাহায্য করে। এবার তোমরা ভাববে ম্যাম কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে, এত সাংঘাতিক একটা জিনিস, ঠিক আছে, তাহলে আমি ফ্যাট কেন খাবো? দেখো কোলেস্টেরলেরও কিছু ভাগ আছে, একটা ভালো কোলেস্টেরল আছে, একটা খারাপ কোলেস্টেরল আছে। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে একটা নেক্সট পরের ক্লাসের ভিডিওতে আমি বলে দেব। ঠিক আছে, তো এখন এইটা জানো যে ফর্মেশন কি করে, কোলেস্টেরলকেও ফর্মেশন করে। আর কোলেস্টেরল মনে রাখবে শুধু খারাপ কোলেস্টেরল না, একটা গুড কোলেস্টেরলও আছে, আবার ব্যাড কোলেস্টেরলও আছে। ঠিক আছে, তো তুমি যদি খাবার এই টোটাল ফ্যাট খাওয়া বন্ধ করে দাও, তাহলে ভালো কোলেস্টেরলটাও আমাদের দেহে উৎপন্ন হবে না। তো তার জন্য ভালো ফ্যাট খেতে হবে। তো সেইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো আশা করি এই পোর্শনটা। একটু ধীরে ধীরে বলছি, একটু স্লোভাবে বলবো, তোমরা কিন্তু বোঝার চেষ্টা করবে, স্পিডটা বাড়িয়ে নিতে পারো যাদের অসুবিধা হচ্ছে এত স্লোতে শুনতে। ঠিক আছে, কিন্তু আমি সবার জন্য আস্তে আস্তে বলার চেষ্টা করব। চলো নেক্সট দেখো, আমি তখন একটা কথা তোমাদের বললাম যে এটা কি দিয়ে তৈরি, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের সমন্বয়ে তৈরি। এটা আমি তোমাদের বললাম কি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল সমন্বয়ে তৈরি। এবার ম্যাম ফ্যাটি অ্যাসিডটা আসলে কি? ফ্যাটি অ্যাসিডটা কি, ওর মধ্যে কি এমন আছে? দেখো ফ্যাটি অ্যাসিড যেটা, সেই ফ্যাটি অ্যাসিড এইটা দিয়েই কিন্তু কার উৎপত্তি? ফ্যাটের উৎপত্তি। ঠিক আছে, এর মধ্যে কিন্তু কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই সমস্ত কিছুর কি আছে? একটা বাইন্ডিং আছে। ঠিক আছে, তো আমরা এবার দেখব এই ফ্যাটি অ্যাসিডকে কভাগে ভাগ করা যায়। দেখো এই ফ্যাটি অ্যাসিড মূলত কিন্তু কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। যেটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তাকে বলা হয় কি স্যাচুরেটেড ফ্যাট, আর যেটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তাকে বলা হয় কি আনস্যাচুরেটেড ফ্যাট। এবার দেখো তোমরা যখন বিভিন্ন খাবার খাবে, একটু তার পিছনে গিয়ে, খাবারের প্যাকেটের পিছনে গিয়ে কি কি উপাদানগুলো থাকে সেই কন্টেন্টে যদি দেখো, তখন দেখতে পাবে যে কোথাও লেখা আছে স্যাচুরেটেড ফ্যাট, কোথাও লেখা আছে আনস্যাচুরেটেড ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, কোথাও লেখা আছে ট্রান্স ফ্যাট, এগুলো লেখা থাকবে। ঠিক আছে, তো দেখবে কোথাও লেখা আছে কি 0 গ্রাম, একটুও নেই লেখা থাকবে, আসলে একটুও থাকে না তা নয়। ঠিক আছে, যদি তোমার 0.5 গ্রামের মতো থাকে, 0.5 গ্রামের মতো থাকে, তখন সেটাকে আর ওরা লেখে না, ওটাকে ডাইরেক্ট লিখে দেয় কি 0 গ্রাম। তবে 0 গ্রাম মানে কি একদম থাকে না তা না, অল্প কিছু হলেও তো থাকবে বটেই। ঠিক আছে, তো চলো তাহলে দেখো ফ্যাটি অ্যাসিড যেটা, একটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, যেটাকে বলবো কি স্যাচুরেটেড ফ্যাট, আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। কি করে মনে রাখবে? দেখো আমি কটা পয়েন্টস বলছি, পয়েন্টসগুলোকে ভালো করে মাথাতে রাখবে যে আমি কোন কোন পয়েন্টসগুলোকে উল্লেখ করছি। দেখো স্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে যেই বিষয়টা সেটা আগে বলি। স্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে ফার্স্ট যেই পয়েন্টস সেটা হলো, তুমি যদি এই স্যাচুরেটেড ফ্যাটকে তাপ দাও, ঠিক আছে, যদি তুমি এই স্যাচুরেটেড ফ্যাটকে তুমি যদি কি করো, তাপ দাও, অ্যারো চিহ্ন ওপরে রাখলাম, ঠিক আছে, যদি তুমি তাপ দাও তাহলে কি হয়ে যাবে? ও কি হয়ে যাবে? গলে যাবে। ঠিক আছে, গলে যাবে। আর যদি তুমি কি করো, এই তাপটাকে নিয়ে নাও, অর্থাৎ সেটাকে ঠান্ডা করো, তাহলে কি হয়ে যাবে? জমে যাবে। এটা হচ্ছে এর প্রধান একটা বৈশিষ্ট্য, যার দরুন একে চিনতে পারা যায়। ঠিক আছে, দেখো এর মধ্যে কারা কারা পড়ে আগে বলি। যেমন ঘি বলো, বাটার বলো, ঠিক আছে, ডালডা বলো, ঠিক আছে, বিভিন্ন চর্বি জাতীয় যেই সমস্ত মাংস বলো, চিজ বলো, এগুলো কি? এগুলো সব পড়ে যায় কি স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো, যদি বলি আনস্যাচুরেটেড ফ্যাট,
যদি তুমি একে তাপ দাও, আমি বৈশিষ্ট্যগুলো বলছি, হ্যাঁ, এগুলো তরুণই তোমাদের মনে থাকবে। যদি তুমি তাপ দাও তাতেও ও তরল থাকবে, যদি তুমি তাপ নিয়ে নাও তখন তাতেও কি হবে, ও তরলই থাকবে। তার মানে ও ওর অবস্থার কোনো নড়চড় করবে না। এর উদাহরণ কি ম্যাম? সরষের তেল, সয়াবিন তেল, যেই তেলে আমরা রান্না করি, রাইস ব্র্যান্ড অয়েল, ঠিক আছে। এছাড়াও আর একটা বিশেষ আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমরা নাম শুনেছো ওমেগা 3, যেটা হচ্ছে ফিশ অয়েল, মাছের তেল, ঠিক আছে, ওমেগা 3, ঠিক আছে। তো সেইটা হচ্ছে কি এর উদাহরণ, ঠিক আছে। তাহলে একে তুমি তাপ দিলে গলে যাবে, আর যদি তাপ নিয়ে নাও কি হয়ে যাবে, জমে যাবে, ঠান্ডা করলে জমে যাবে। দেখবে কোনো তরকারি খুব, ধরো একটা খুব চর্বি জাতীয় মাংস রান্না করেছো, তো রান্না করার সময় তো ব্যাস ওকে আছে, কিন্তু যেই ফ্রিজে রাতে খাবে বলে রেখে দিয়েছো ফ্রিজে, তখন দেখবে ফ্রিজ রাতে বার করার সময় দেখবে পুরো জমে গেছে। তো কি ওর মধ্যে কি আছে, স্যাচুরেটেড ফ্যাট আছে তার মানে, ঠিক আছে। আর ধরো তুমি সরষের তেল, ওকে তুমি গরম করো, করার মধ্যে তাও তরল থাকবে, ও নর্মাল অবস্থাতেও তরল থাকবে। যে সাদা তেল আমরা খাই, সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল, যেগুলো আমরা খাই, তো সে রাইস ব্র্যান্ড অয়েল যেগুলোকে বলে, ঠিক আছে। তো সেগুলো কি তোমার নর্মালও তরল আছে, তুমি যা খুশি করবো তরলই থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তোমার আনস্যাচুরেটেড ফ্যাট। নেক্সট চলে আসি। নেক্সট দেখো, নেক্সট যেটা, সেটা হচ্ছে এই যে তুমি এই যে সম্পৃক্ত ফ্যাট পড়ছো বা এই যে স্যাচুরেটেড ফ্যাট পড়ছো, এইটা মূলত কোন ক্ষেত্রে পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যানিম্যাল প্রোডাক্টের মধ্যে। কার মধ্যে পাওয়া যায়, অ্যানিম্যাল প্রোডাক্টের মধ্যে। যেমন কি কি বললাম দেখো, মাংস, খুব চর্বি জাতীয় মাংস অ্যানিম্যাল থেকে পাচ্ছ, ঘি, মাখন, চিজ, এগুলো সব কি অ্যানিম্যাল প্রোডাক্ট, তাই তো, বা প্রাণীজ ফ্যাট, ঠিক আছে। তো অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে আমরা কি পাবো, স্যাচুরেটেড ফ্যাটকে পাবো। কিন্তু এই যে এইখানে এই যেটা আনস্যাচুরেটেড, সেখানে এটা মূলত কি প্ল্যান্ট প্রোডাক্ট। প্ল্যান্ট প্রোডাক্ট মানে যেটা হচ্ছে কি তুমি উদ্ভিদ থেকে পাবে, বা উদ্ভিদ থেকে যেই তেল পাচ্ছ, যেমন সরিষা বলো, সয়াবিন বলো, ঠিক আছে, সানফ্লাওয়ার অয়েল বলো, অর্থাৎ কি এগুলো উদ্ভিদ থেকে আমরা পাচ্ছি। চলো নেক্সট এই পয়েন্ট, সেটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। দেখো আমি যখন তোমাদের বললাম এই ফ্যাট তৈরি হচ্ছে কি, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তারপর সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। কিন্তু এইখানের মধ্যে যে উপাদানটা আছে কার্বন, এর না ক্যাটিনেশন পাওয়ার খুব বেশি, মানে কি ও শৃঙ্খল গঠন করতে পারে। ধরো একটা কার্বন আছে, সেই কার্বন আবার আর একটা কার্বনের সাথে চেন করতে পারে, এই কার্বন আবার আর একটা কার্বন, সেই কার্বন আবার আর একটা কার্বন, এইভাবে প্রচুর কার্বন একসাথে জুড়তে পারে, অর্থাৎ কি এর ক্যাটিনেশন পাওয়ার খুব বেশি বা শৃঙ্খলায়ন গুণ অনেক বেশি। তো এই যে কার্বন, যে এখানে এই কার্বনের সঙ্গে যখন কার্বনের সিঙ্গেল বন্ড থাকে, মানে কি একটা মাত্র বন্ড থাকে, তো সেই জায়গাটায় যেটা হয় সেটা হচ্ছে কি স্যাচুরেটেড ফ্যাট, ঠিক আছে। তার মানে যদি তুমি খাও হচ্ছে বাটার বা চিজ বা ক্রিম জাতীয় কোনো অংশ, যেগুলো হচ্ছে প্রাণীজ থেকে পাচ্ছ, বা বলতে পারো যেগুলো হচ্ছে সম্পৃক্ত বা স্যাচুরেটেড ফ্যাট, তো সেইখানে যেই তোমার কার্বন আর কার্বনের বন্ডিং থাকবে, সেটা কেমন বন্ডিং, সিঙ্গেল বন্ডিং, ঠিক আছে, একটা মাত্র মানে এক বন্ধনই থাকবে। আর এইখানের ক্ষেত্রে অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে যখন কার্বনের সাথে কার্বনের বন্ডিং থাকবে, সেটা হতে পারে দ্বিবন্ধনী, আদারওয়াইজ হতে পারে কি ত্রিবন্ধনী, মানে তৃতীয় বন্ধনী কি থাকবে, কার্বনের সাথে কার্বনের, ঠিক আছে। এই যে আমি বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো হচ্ছে কি সম্পৃক্ত আর অসম্পৃক্ত ফ্যাটকে তুমি চিনতে পারবে কি করে, এর বিষয়টা হচ্ছে এটাই। নর্মালি তুমি চিনতে পারবে কি এই উপাদানটা থেকে, তাই না, এই উপাদানটা থেকে মেন তুমি চিনতে পেরে যাবে যে একটা তাপ দিলে গলে যাচ্ছে, তাপ নিয়ে নিলে জমে যাচ্ছে, আর একটা তাপ দিলেও কি নিলেও কি সে একই পরিমাণে থাকছে। তো এই দুটো তোমরা বৈশিষ্ট্য থেকে মেন বিষয়টা বুঝতে পেরে যাবে কে সম্পৃক্ত আর কে অসম্পৃক্ত, ঠিক আছে। নেক্সট দেখো,
দেখো এই যে স্যাচুরেটেড ফ্যাট বললাম, স্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে কি বললাম, বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কি বললাম, যে এইখানে কার্বন কার্বনের কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে। দেখো এখানে কার্বনের সঙ্গে প্রত্যেকটা জায়গায় যদি দেখো একটা একটা করেই কি হচ্ছে, বন্ডিং তৈরি হচ্ছে। আর এই বন্ডিংটা কি হয়, পুরো সোজা বন্ডিং হয়। এই যে শৃঙ্খলটা করে পুরো সোজা একটা বন্ডিং হয়। ঠিক আছে, এবার পরীক্ষার জন্য একটা জিনিস এক্সট্রা করে একটু মনে রেখো, যদি বাই চান্স কাজে লেগে যায়, যে স্যাচুরেটেড ফ্যাট যেটা, সেটা কিসের মানে মানে কোন কোন ফ্যাটগুলোর নামগুলো কি স্যাচুরেটেড ফ্যাটগুলো। দেখো যেমন পমিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, এগুলো কিন্তু সাবান তৈরি করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যারাকিডিক অ্যাসিড, লরিক অ্যাসিড, এগুলো হচ্ছে কি স্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিড তার নাম। ঠিক আছে, যার মধ্যে কীরকম থাকবে বন্ডিং, তাহলে সিঙ্গেল বন্ডিং থাকবে কার্বন আর কার্বনের। নেক্সট দেখো অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো এইখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের আগে নামগুলো শোনো, পমিটলিক অ্যাসিড, ওহেলিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। তার মানে তুমি যদি তুমি আনস্যাচুরেটেড ফ্যাট খাও, অর্থাৎ যেই ফ্যাটটা কীরকম টাইপের ফ্যাট, যেটা হচ্ছে উদ্ভিজ্জ ফ্যাট থেকে পাচ্ছ, বা বলতে পারো যে তোমার তাপ দিলেও তরল থাকবে, তাপ নিলেও তরল থাকবে, তো সেই রকম যে ফ্যাট, তো সেখানে কি কি নাম পেলে, পমিটলিক অ্যাসিড, ওহেলিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড আর অ্যারাকিডোনিক অ্যাসিড। কিন্তু এখানে দেখো আমি তোমাদের বলেছিলাম কি, কার্বন আর কার্বনের সাথে কীরকম বন্ড থাকবে, ডবল বন্ড থাকবে, মানে কি দ্বিবন্ধনী থাকবে। আর এই যে বন্ধনীটা, এটা পুরো সোজা হবে না, দেখো একটু বাঁকা অংশ আছে, দেখো একটু বেঁকে গেছে। তাহলে এই স্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে যে বন্ধনীটা তৈরি করবে কার্বন, যে শৃঙ্খলটা তৈরি করবে, সেটা কিন্তু পুরো সোজা। আর যে আনস্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে যে বন্ধনটা তৈরি করবে, সেটা কীরকম হবে, একটু বাঁকা হবে। ঠিক আছে, এটা মনে থাকবে। চলো নেক্সট দেখো, এটা তো বুঝতে পারলে। তাহলে দেখো এখানে স্যাচুরেটেডের ক্ষেত্রে কি সিঙ্গেল বন্ড, আর আনস্যাচুরেটেড বা অসম্পৃক্তর ক্ষেত্রে কি ডবল বন্ড। এবার দেখো যেটা বলছি, আমি তোমাদের এইটা বললাম যে এইখানে যেই সমস্ত ফ্যাট আছে তাদের বৈশিষ্ট্যগুলো বললাম। ঠিক আছে, এবার আমার বিষয় আসছে যে কাকে তুমি ভালো বলবে আর কোন ফ্যাটটাকে তুমি খারাপ বলবে। একটু আগে যেমন বললাম যে কোলেস্টেরলকে তোমার গঠন করে, তো কোলেস্টেরল তো বেড়ে গেলে খুব খারাপ। ঠিক আছে, তো তার জন্য কি হবে, কোলেস্টেরল বাড়ুক, কিন্তু ভালো কোলেস্টেরলটা বাড়ুক, তো তার জন্য তোমাকে ভালো ফ্যাটযুক্ত খাবার খেতে হবে। ঠিক আছে, তো ভালো কোনগুলো, ঠিক আছে, ভালোটা কোনটা, কাকে আমি ভালো বলবো। দেখো যেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সেটাকে বলা হয় কি তোমার, সেটাকে বলা হয় ব্যাড কোলেস্টেরল। ঠিক আছে, সরি ব্যাড ফ্যাট। ঠিক আছে, এটাকে বলা হয় কি ব্যাড ফ্যাট, মানে কি এটা হচ্ছে খারাপ ফ্যাট। ঠিক আছে, এটা খেলে তোমার শরীরে কি হবে, ক্ষতি হবে। ঠিক আছে, মানে তোমার শরীরে তোমার বাজে কোলেস্টেরলটাকে বাড়িয়ে দেবে। বাজে কোলেস্টেরল মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এলডিএল। এই এলডিএল হচ্ছে কি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটা হচ্ছে বাজে কোলেস্টেরল। ঠিক আছে, এটাকে আবার কি বলা হয়, ব্যাড কোলেস্টেরল। ঠিক আছে, ব্যাড কোলেস্টেরল, এটাকে এলডিএল লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এটাকে বলা হয় কি ব্যাড কোলেস্টেরল। আর এইখানে এই যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা, সেটাকে বলা হয় কি গুড ফ্যাট। সেটাকে কি বলা হয়, গুড ফ্যাট। গুড ফ্যাট মানে কি, গুড ফ্যাট মানে হচ্ছে যেটা ভালো ফ্যাট, যেটা খেলে তোমার ভালো হবে। যেমন বাদাম তেল, বাদাম, এগুলো খেলে কি, বাদাম বলো, তারপর তোমার যেগুলো আখরোট বলো, এগুলোর মধ্যেও কিন্তু তৈলাক্ত বিষয় আছে। ঠিক আছে, ফ্যাট আছে, তো এইগুলো তোমার শরীরের জন্য ভালো। কিন্তু তুমি যদি অতিরিক্ত পরিমাণে চিজ খাও, বাটার খাও, ক্রিম খাও, ঠিক আছে, অতিরিক্ত পরিমাণে চর্বি জাতীয় মাংস খাও, সেটা তোমার শরীরে বাজে কোলেস্টেরলকে বাড়িয়ে দেবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি ব্যাড ফ্যাট, অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাট। আর আনস্যাচুরেটেড ফ্যাট হচ্ছে কি তোমার গুড ফ্যাট। ঠিক আছে, এবার ম্যাম গুড ফ্যাট খেলে তাহলে কি হবে আমাদের শরীরে, কীরকম কোলেস্টেরল বাড়বে, আর সেটাকে বলা হয় কি এইচডিএল, যেটাকে বলা হয় হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, আর এইটাকে বলা হয় কি গুড কোলেস্টেরল। ঠিক আছে, গুড কোলেস্টেরল। ঠিক আছে, আমার কথাটা বুঝতে পেরেছো? তাহলে তো একটা হচ্ছে কি তোমার
কীরকম কোলেস্টেরল, যেটা হচ্ছে কি একটা ব্যাড কোলেস্টেরল, যেটা বাজে ফ্যাট খেলে বাড়তে পারে, আর একটা হচ্ছে গুড কোলেস্টেরল, যেটা তুমি ভালো খাবার খাও, ভালো ফ্যাট খাও, তোমার শরীরে কি ভালো কোলেস্টেরলকে বাড়াতে সাহায্য করবে। তোমরা বলবে ম্যাম এই যে এলডিএল এটা বাড়লে কি হয়, এটা বাড়লে কি হয়, আমি কোলেস্টেরল নিয়ে যখন আলোচনা করব তখন মেন বলবো এখানে হার্ট ডিজিজ হয়, হার্ট অ্যাটাক হতে পারে, ঠিক আছে, অনেক প্রবলেম হতে পারে। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমি তোমাদের একটা কথা বললাম যে এইখানে অ্যানিম্যাল প্রোডাক্ট, যেটা অ্যানিম্যাল প্রোডাক্টে কি পাওয়া যায় সেটা হচ্ছে কি স্যাচুরেটেড ফ্যাট মেন পাওয়া যায়, কিন্তু এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে নারকেল তেল, ঠিক আছে। ব্যতিক্রম যেটা সেটা হচ্ছে কি নারকেল তেল, কোকোনাট অয়েল, নারকেল তেল বা পাম তেল, আর একটা আছে পাম অয়েল, ঠিক আছে। তো এই নারকেল তেল, পাম তেল এগুলো হচ্ছে কি তোমার প্রাণীজ নয়, কিন্তু তবুও এরা কি স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে পড়ে। দেখো এখানে যতগুলো আমি বললাম, মাংস থেকে শুরু করে যেগুলো চিজ, বাটার, যা কিছু আমি বললাম, তো এগুলো হচ্ছে কি তোমার সব প্রাণী থেকে পাওয়া যায়, কিন্তু এক্সেপশান যেটা সেটা হচ্ছে নারকেল তেল। এই যে নারকেল দেখতে পাচ্ছ, আর একটা লিখে দিচ্ছি কি পাম অয়েল বা পাম তেল, ঠিক আছে। আর এইখানে দেখো এটা সমস্ত কিছু পাওয়া যায় হচ্ছে কি প্ল্যান্ট প্রোডাক্ট থেকে, যেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সমস্তটাই পাওয়া যায় কি থেকে, গাছ থেকে, উদ্ভিদ থেকে, ঠিক আছে, যেটাকে বলা হয় কি প্ল্যান্ট প্রোডাক্ট থেকে পাওয়া যায়। কিন্তু এর একটা ব্যতিক্রম হচ্ছে, যেটা হচ্ছে কি ফিশ অয়েল, দেখবে ওমেগা-3, ওমেগা-6 এগুলো হচ্ছে ফিশ অয়েল, ঠিক আছে। তো এগুলো কিন্তু ওষুধের মতো খাওয়া হয়, ঠিক আছে। তো এই যে এই ফিশ অয়েল, এটা কি উদ্ভিদ না, এটা উদ্ভিদ না, কিন্তু তবুও কি এটা প্রাণীর মধ্যে থেকেও কি হয়েছে, ও আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে পড়েছে। তাই এই ব্যতিক্রমগুলোকেও কিন্তু জেনে রাখা খুবই দরকার। বুঝতে পেরেছো আমার কথাটা? চলো নেক্সট দেখো, এগুলো আশা করি সমস্তটা তোমরা বুঝতে পারছো কি না সেইটা কিন্তু আগে জানাবে, এটাও জানানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা সামনাসামনি ক্লাস হচ্ছে না, তোমরা কতটা বুঝতে পারছো কি পারছো সেটা তো বোঝা যাচ্ছে না, ঠিক আছে। চলো এবার দেখবো এই ফ্যাট আমাদের দেহে কি কি কাজ করে। আগে আমি কাজগুলো পুরো ভালো করে বুঝিয়ে দেব, ঠিক আছে, পুরো ভালো করে বুঝিয়ে দেবো, তারপর তোমরা কি করবে, এই বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবে যে আমি কি বললাম, হ্যাঁ। তো তারপর যখন আমি পরের ক্লাসে কোলেস্টেরলটা পড়াবো তখন আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো যদি বলা হয় স্নেহ পদার্থের কাজ কি, ঠিক আছে, স্নেহ পদার্থ মানে কি, যেটা হচ্ছে ফ্যাট। তো ফ্যাটের কাজ যদি বলো তাহলে কি শক্তির উৎস হিসাবে কাজ করে। আমরা একটু আগে পড়েছিলাম 9.4 kcal কিলো ক্যালোরি, বা এটা 9.3ও হতে পারে, ঠিক আছে। তো এইটা যে তাপ শক্তি উৎপন্ন করে, তার মানে কি আমাদের দেহে একটা এনার্জি বা একটা শক্তি দিচ্ছে, ঠিক আছে। তো এই কারণেই বলা হচ্ছে কি শক্তির উৎস হিসাবে কাজ করে। এটা বলা হয়ে থাকে যে আমরা যখন খাদ্য খাই, প্রতিদিনের যে আমরা খাদ্য খাই, ঠিক আছে, তো তার মধ্যে এখানে 20 থেকে 22 লেখা আছে, কিন্তু 25 থেকে 30%ও হয় যে সেটা আমরা কি করতে পারি, ফ্যাট জাতীয় খাদ্য আমরা গ্রহণ করতে পারি। তবে একটা কথা মনে রেখো, ঠিক আছে, সেই ফ্যাটটা হতে হবে কি ভালো ফ্যাট, ঠিক আছে, অর্থাৎ কি ভালো টাইপের যেই ফ্যাটগুলো হয় সেইগুলোকে বেশি গ্রহণ করতে পারো, ঠিক আছে, তাও খুব বেশি না, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, খাদ্য ভাণ্ডার হিসাবে কাজ করে। কেন খাদ্য ভাণ্ডার হিসাবে কাজ করে? আমাদের দেহে যখন তাপশক্তি উৎপন্ন হবে, তো তারপর আমাদের শরীরে কি, আমাদের শরীরের মধ্যে একটা অংশে গিয়ে আমরা জানি লিভারে গিয়ে গ্লাইকোজেন রূপে জমা হয়। তো সেখানে তুমি যদি দীর্ঘদিন উপবাস করে থাকো, উপোস করে থাকো, তাতেও তোমার খুব একটা প্রবলেম হবে না 2-3 দিন, কারণ আমাদের দেহে জমে আছে লিভারে, সেই লিভার থেকে আবার কনভার্ট হয়ে আমাদের কি শক্তি দেবে। তো এইগুলো তো আগের ক্লাসগুলোয় বলেছিলাম, এই জন্য বলছে কি খাদ্য ভাণ্ডার হিসাবে কাজ করে। নেক্সট কি বলছে, ফ্যাট নমনীয় অঙ্গকে সুরক্ষা প্রদান করে। আমাদের এই যে কোষ বলো, আমাদের কোষের মধ্যেও যেমন কি আছে প্রোটিন আর ফ্যাটের যে স্তর আছে, তো সেখানে যেমন একটা সুরক্ষা প্রদান করছে, এছাড়াও আমাদের বিভিন্ন অর্গ্যান আছে যেটাকে বলা হয় কি খুব নমনীয় অঙ্গ যেগুলো, তো সেই পোর্শনগুলোকেও কি ফ্যাটের একটা কভার কি করে, সুরক্ষা প্রদান করে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, অর্থাৎ কি
তাপ ফ্যাটের কুপরিবাহী, তাই ত্বকের নিচে সঞ্চিত ফ্যাট দেহের তাপ সংরক্ষণে সাহায্য করে। আমাদের দেহের মধ্যে যে তাপটা থাকে, একটা নির্দিষ্ট আমাদের যে স্বাভাবিক উষ্ণতা থাকে, ঠিক আছে, তো সেই স্বাভাবিক উষ্ণতাটাকে বজায় রাখতে সাহায্য করে কি এই ফ্যাট। নেক্সট দেখো, ফ্যাট ভিটামিনকে দ্রবীভূত করে রাখে নিজের কাছে, তাই ফ্যাটের অভাব ঘটলে শরীরে ভিটামিন শোষণ করতে পারে না। মানে কি, এটা একটু বলে দিই, এটা না বললে বুঝতে পারবে না। দেখো, যেমন আমাদের শরীরের মধ্যে তোমরা জানো যে আমরা যে খাবার খাই সেই খাবারগুলোর মধ্যে আমাদের কিছু ভিটামিনের অংশ থাকে, আর সেই ভিটামিন যখন আমরা পড়বো তখন দেখব ভিটামিনগুলো এ ডি ই কে আর কি বি সি পি। যেই ভিটামিন এ ডি ই কে ভিটামিন, এই এ ডি ই কে ভিটামিনগুলো কি করে, এই এডিকে ভিটামিন হচ্ছে কি ফ্যাটের মধ্যে দ্রবীভূত হয়, আর এই বিসিপি যেটা, এটা আমাদের দেহের জলের মধ্যে দ্রবীভূত হয়। তো যদি আমাদের দেহে ফ্যাটই ঠিকঠাক না থাকে, এই যে যদি আমাদের দেহে ফ্যাটটাই ঠিকঠাকভাবে না থাকে, তাহলে এই এডিকে ভিটামিন যুক্ত যত খাবারই খাও, মানে এ ভিটামিন, ডি ভিটামিন, ই ভিটামিন, কে ভিটামিন, যত খাবারই খাও, ফ্যাট ওখানে গিয়ে, যেহেতু শরীরের ভিতর বেশি ফ্যাট নেই, তাই ওগুলো কি ফ্যাটের সঙ্গে জমতে পারবে না, আর না জমলে তোমার শরীরে সেই এর দ্বারা যেই রোগগুলো ঠিক হয়ে যায় সেগুলোও তোমার ঠিক হতে পারবে না, ঠিক আছে। তো এই কারণেই বলছে কি ফ্যাট থাকা জরুরি। কেন না, এডিকে ভিটামিনগুলো তো দ্রবীভূত হতে হবে ফ্যাটের মধ্যে, সেই কারণেই কি ফ্যাট থাকাটা জরুরি। নেক্সট দেখো, শরীরে স্টেরয়েড হরমোন লিপিড জাতীয় পদার্থ থেকে উৎপন্ন হয়। এবারে স্টেরয়েড হরমোন কি? স্টেরয়েড হরমোন মানে আর কিছুই না, যেই হরমোনগুলো কি ফ্যাট থেকে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, যেগুলোকে ফ্যাট তৈরি করছে, সেরকম যেই অংশগুলো বা সেই হরমোনগুলো, সেগুলোই হচ্ছে কি স্টেরয়েড হরমোন। এছাড়াও প্রোটিন জাতীয় হরমোন আছে। তো স্টেরয়েড হরমোনের মধ্যে বলি, যেটা ছেলেদের ক্ষেত্রে কি টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে প্রোজেস্টেরন, রিল্যাক্সিং হরমোন, এছাড়াও কর্টিলেক্স হরমোন আছে। তো এই সমস্ত হরমোনগুলো হচ্ছে কি স্টেরয়েড জাতীয় হরমোন, অর্থাৎ কি যেটা লিপিড থেকে উৎপত্তি লাভ করে। নেক্সট দেখো কি বললাম, ফ্যাট ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে মসৃণ করে তোলে, এটা তো একদম প্রথমেই বলেছিলাম। এছাড়াও এর আরও আর একটা কাজ বলেছিলাম কি কোলেস্টেরল তৈরি করে, ঠিক আছে। তো এই যে পোর্শনটা আমরা পড়লাম কি টোটাল ফ্যাট নিয়ে, ফ্যাটের বিষয়গুলো নিয়ে আমরা পড়লাম। এর পরের যেই আমাদের ক্লাসটা হবে সেখানে আমরা পড়ব কি কোলেস্টেরল, ঠিক আছে। তো আজকে আমাদের যে ক্লাসটা সেটা হলো ফ্যাট নিয়ে। তোমরা কতটা বুঝতে পারলে, প্রশ্নগুলোকে কতটা আয়ত্ত করতে পারলে, সেটা অবশ্যই করে দেখবে। আর পরের যে ক্লাসটা হবে, এই ক্লাসটা না দেখে কিন্তু পরের ক্লাসটা দেখলে অনেক কিছু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এত পর্যন্তই, নেক্সট পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।